আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। অনুসূচিত জাতি ও জনজাতি নিয়ে বিতর্কিত মন্তব্য, রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করিমগঞ্জ থানায়। কাছাড়ে বলপূর্বক লাভ জিহাদের ঘটনা, থানায় দায়ের মামলা। জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত সমষ্টি পুনর্নির্ধারণের বিরুদ্ধে সরব জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। বরাক ব্রাহ্মণ পরিষদের উদ্যোগে ত্রিদিবসীয় প্রশিক্ষণ কর্মশালা। জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত পুনর্নির্ধারণের খসড়ায় দক্ষিণ করিমগঞ্জকে ডাম্পিং গ্রাউন্ড বানানোর অভিযোগ তুললেন বিধায়ক সিদ্দিক আহমেদ। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করিমগঞ্জ নেতার। বিজেপি অনুসূচিত জনজাতি মোর্চার পক্ষ থেকে করিমগঞ্জ থানায় জাতি বিরোধী মন্তব্যের প্রতিবাদে মামলা দায়ের করা হয়। বিজেপির অনুসূচিত জাতি মোর্চার করিমগঞ্জ জেলার সভাপতি ননী গোপাল রায় করিমগঞ্জ থানায় এক মামলা দায়ের করেন। এসসি, ওবিসি ও এসটির সংরক্ষণ বিলুপ্ত করার হুঙ্কার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। এর বিরুদ্ধে প্রতিবাদে সারা দেশের সঙ্গে করিমগঞ্জেও বিজেপি এসসি নেতাদের পক্ষ থেকে রাহুল গান্ধীর বিরুদ্ধে সংবিধান অবমাননা করার জন্য জেলা পুলিশের কাছে মামলা দায়ের করা হয়। এ প্রসঙ্গে রাজ্যে এসসি মোর্চার সভানেত্রী মন স্বর্ণকার বলেন, রাহুল গান্ধী আমেরিকায় গিয়ে বলেছেন কংগ্রেস ক্ষমতায় এলে ভারত থেকে এসসি, এসটি, ওবিসি সংরক্ষণ উঠিয়ে নেবেন। এ প্রসঙ্গে মন স্বর্ণকার বলেন, এই প্রথম নয়, রাহুল গান্ধীর আগে তার বাবা রাজীব গান্ধী, ঠাকুরমা ইন্দিরা গান্ধী এবং জওহরলাল নেহেরু এসসি, এসটি, ওবিসি নিয়ে অপমান করেছেন। তাই রাহুল গান্ধী ভারতের এসসি, এসটি, ওবিসিদের কাছে ক্ষমা চাইতে হবে। রাহুল গান্ধী ক্ষমা না চাইলে তারা তীব্র আন্দোলন গড়ে তুলবেন বলে জানান এসসি মোর্চার সভানেত্রী মন স্বর্ণকার। যে চলিত মাসের 12 তারিখ রাহুল গান্ধী ওরফে পাপ্পু উনি আমেরিকাতে গিয়ে এসসি, ওবিসি, এসটি সবাই রিজার্ভেশন, ওনারা যখন পাওয়ারে আসবে ওনারা রিজার্ভেশন তুলে দেবেন, এভাবে একটা কুমন্তব্য দিয়েছেন, যার প্রতিক্রিয়া আজকে সমগ্র ভারতবর্ষে হচ্ছে। আজকের দিনে সমগ্র ভারতবর্ষেই ওনার বিরুদ্ধে এফআইআর দেওয়া হচ্ছে। আর আগামী দিনে বৃহত্তর আন্দোলনের সূচনাও আমরা দিয়েছি। কংগ্রেসের কালচার রয়েছে, রাহুল গান্ধীর বাবা, রাহুল গান্ধীর ঠাকুমা, রাহুল গান্ধীর দাদু সবাই সবসময় এসসি কমিউনিটি, ওবিসি কমিউনিটি, এসটি কমিউনিটিকে প্রতারণা করে এসেছে। যেটা আমরা দেখতে পেরেছি, আমরা শুনতে পেরেছি, বাবা সাহেব আম্বেদকর যিনি সংবিধানের প্রণেতা, ওনার সঙ্গেও অনেক ধরনের চক্রান্ত করে ওনাকে লোকসভা নির্বাচনে হারানোর পর্যন্ত প্রচেষ্টা নেহেরুজি করেছেন। বিভিন্ন ধরনের এরকম উদাহরণ রয়ে গেছে যে ম্যাডাম সোনিয়া গান্ধী কীভাবে ওবিসি রিজার্ভেশনকে ডিলে করেছিলেন। রাজীব গান্ধী যখন 1985-এর নির্বাচন হয় তখন এসসি কমিউনিটির মানুষকে যখন টিকিট দেওয়ার ব্যবস্থা করা হয় তখন উনি বলেছিলেন যে এসসিরা বুদ্ধু, এসসি লোক বুদ্ধু হতে হয়। তো এইসব কুমন্তব্য দেওয়ার প্রথা আর এসসি, ওবিসি, এসটিকে প্রতারণা করার প্রথা কংগ্রেসে চলে এসেছে, যেটা আজকের দিনে আমরা মানব না, কোনো কারণেই মানব না। যার জন্য আজকে আমরা আন্দোলন একটা আমাদের সমগ্র ভারতবর্ষে আন্দোলন গড়ে উঠেছে। আগামী দিনে আপনারা দেখতে পারবেন জায়গায় জায়গায় আন্দোলন হবে, জায়গায় জায়গায় আমরা হয়তো এটার প্রতিবাদে অনেক কিছু কার্যক্রম নেব। ওদিকে আজকে আমরা প্রথমে থানাতে রাহুল গান্ধীর এগেনস্টে এফআইআর লজ করলাম। সমগ্র ভারতবর্ষের সব থানায় এটা হচ্ছে, আসামের প্রতিটা থানায় হচ্ছে। আগে দেখি যে আমরা সরকারের কাছে দাবি রয়েছে যে ইমিডিয়েট রাহুল গান্ধী শুড বি অ্যারেস্টেড, আর তার সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী ভারতবর্ষের এসসি, এসটি, ওবিসি কমিউনিটির কাছে ক্ষমা চাইতে হবে যে উনি জীবনে কোনোদিন সংবিধানের ঊর্ধ্বে উঠে যাতে কথা বলার দুঃসাহস করেন না। জনতা পার্টি অনুসূচিত জাতি মোর্চার নেতৃত্বে করিমগঞ্জ সদর থানায় এসে জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি, বর্তমান সাংসদ শ্রী রাহুল গান্ধী অনুসূচিত জাতি, অনুসূচিত জনজাতি এবং অনগ্রসর জাতি নিয়ে যে কুমন্তব্য করেছেন, যে পরিকল্পিত মন্তব্য করেছেন, যে অনভিপ্রেত মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি জেলা অনুসূচিত জাতি মোর্চার নেতৃত্বে আসাম প্রদেশ অনুসূচিত জাতি মোর্চার সম্মানীয় সভানেত্রী, করিমগঞ্জ অনুসূচিত জাতি উন্নয়ন বোর্ডের অধ্যক্ষ, করিমগঞ্জ ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কর্মকর্তা, প্রদেশ কমিটির সদস্য সকলের উপস্থিতিতে জেলা অনুসূচিত জাতি মোর্চার কার্যকর্তারা এবং অন্যান্য জনপ্রতিনিধি সহ সবার উপস্থিতিতে এখানে এসে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক যিনি ওনার মাধ্যমে
এখানে এফআইআর লজ করা হয়েছে। আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে রাহুল গান্ধীর উপর যাতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ওনাকে যাতে অ্যারেস্ট করা হয় এবং ওনারা যে পরিকল্পনা মাফিক ভারতবর্ষের বিভিন্ন জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে বাচ্চিঘাতি একটা নতুন অধ্যায়ের সূচনা করার প্রচেষ্টা করছেন সেটা যাতে রোকা হয়। যে ব্যক্তি দেশের এক বরিষ্ঠ রাজনৈতিক দলের কর্মকর্তা হয়ে দেশের বাইরে গিয়ে এই দেশ সম্পর্কে অনভিপ্রেত মন্তব্য করেন, দেশকে খাটো করেন, দেশের জাতি জনগোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করার অপপ্রয়াস করেন, ওনার সম্পর্কে তার থেকে বেশি বলার কোনো কিছু নাই। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন জানানো হয়েছে। আমাদের পূর্ববর্তী বক্তারা যেভাবে বলেছেন যে কংগ্রেস দীর্ঘ বৎসর যাবৎ এই দেশে শুধু রাজত্ব করেছে, জাতিয়ে জাতিয়ে কীভাবে দাঙ্গা সৃষ্টি করা যায়, কীভাবে একের বিরুদ্ধে আরেকজনকে লেলিয়ে দেওয়া যায়, এটা কংগ্রেসের মজ্জাগত দোষ ছিল যে বাবা সাহেব আম্বেদকরজি এই দেশের সংবিধান রচনা করেছেন। সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরজিকে বলা হয়। আর ওই বাবা সাহেব আম্বেদকরজিকে কংগ্রেসের বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখি আম্বেদকরজির বড় বড় ফটো লাগানো হয়, কিন্তু এই দেশের ইতিহাস সাক্ষী আছে যে ওনারা আম্বেদকরজিকে নমিনেশন দেননি দ্বিতীয়বার। প্রথমবার যখন আম্বেদকরজি আইনমন্ত্রী হয়েছিলেন, কংগ্রেস থেকে জিতে আইনমন্ত্রী হননি, দুজন ব্যক্তি যারা কংগ্রেসের বাইরে থেকে জাতীয় সরকারে মন্ত্রী হয়েছিলেন, একজন বাবা সাহেব আম্বেদকর আর আরেকজন হচ্ছেন ডক্টর। জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েতের খসড়ার বিরোধিতায় সরব দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ বলেন, দক্ষিণ করিমগঞ্জকে মুসলমানদের ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করছেন জেলা বিজেপির নেতারা। এদিন জেলা বিজেপি নেতৃত্বকে এক হাত নিয়ে বিধায়ক সিদ্দিক আহমেদ বলেন, বিজেপি নেতৃত্বের ইশারায় অপরিকল্পিতভাবে এই খসড়া তৈরি করা হয়েছে। উত্তর করিমগঞ্জ, পাথারকান্দি, রাতাবাড়ির রেভিনিউ ভিলেজগুলোকে দক্ষিণ করিমগঞ্জের সাথে জুড়ে দেওয়া হয়েছে। আসিমগঞ্জ, বাড়িগ্রাম, দুইটি জেলা পরিষদের বিভিন্ন গ্রামকে লুপ্ত করা হয়েছে। একটি এলাকা থেকে তার ভোট কেন্দ্র 15 থেকে 20 কিলোমিটার দূরে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেন দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস ত্যাগী বিধায়ক সিদ্দিক আহমেদ। এর জন্য বিজেপি জেলা নেতৃত্বকে দায়ী করেছেন বিধায়ক সিদ্দিক আহমেদ। দেখেন, ডিলিমিটেশনে আমি বেশ কয়েকবার করিমগঞ্জের জেলাধিপতি, জেলা পরিষদের সিও এবং সার্কুলার স্যারের সাথে আলোচনা হয়েছে। তাদের বারবার আমি ওনাদেরকে দেখিয়ে দিয়েছি যে যেভাবে ওনারা প্রথম ড্রাফট লিস্ট বের করলেন, দেখা গেল যে নর্থ করিমগঞ্জের অনেকটা রেভিনিউ ভিলেজ দক্ষিণ করিমগঞ্জে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাতারকান্দিরও কিছু রেভিনিউ ভিলেজ দক্ষিণ করিমগঞ্জে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক রাতাবাড়ি থেকেও আরো 2-3টা রেভিনিউ ভিলেজ অন্তর্ভুক্ত করা হয়েছে, বানানো হচ্ছে। এটাতে দেখা গেছে এমন একটা সেন্টার, যেখানে একটা সেন্টার এক জায়গায় আর তার পোলিং স্টেশনটা অন্তত 15 কিলোমিটার দূরে। নাম এই যেটা রেভিনিউ ভিলেজ, সেই রেভিনিউ ভিলেজ বলতে কিছু নেই, সেটা ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে এবং সেই ভিলেজ গুলো থেকে প্রায় 15 কিলোমিটার, 10 কিলোমিটার, 7 কিলোমিটার এইভাবে দূর দূর অঞ্চলে সেই পোলিং স্টেশন গুলো রাখা হয়েছে। দক্ষিণ করিমগঞ্জে এখন পর্যন্ত কোনো ব্লক রাখা হয়নি, কোনো ব্লক নেই। কয়েকদিন আগে একটা ডিলিমিটেশনের যেটা ড্রাফট কপি বের হলো, সেটা কিভাবে বের হলো আমি জানি না। যেটা সেই ড্রাফট কপিতে দেখা গেল যে জেলা পরিষদের যে একটা পরিধি, সেই পরিধিটা যে কোন জায়গা থেকে কোন জায়গায় গাঁও পঞ্চায়েত আনা হয়েছে সে তারও কোনো ঠিকানা নেই। কোন একটা রেভিনিউ ভিলেজ, দক্ষিণ করিমগঞ্জের রেভিনিউ ভিলেজ পাতারকান্দিতে নেওয়া হচ্ছে, পাতারকান্দির রেভিনিউ ভিলেজ আবার দক্ষিণ করিমগঞ্জে আনা হয়েছে। এটা কিভাবে হয়? এই যেটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আদৌ কোনো অবস্থায় ঠিক নয় এবং এদেরকে বারে বারে বোঝানোর পর, দেখিয়ে দেওয়ার পরেও, যেখানে সিওকে আমি দেখিয়ে দিয়েছি, সার্কেল অফিসারকেও দেখিয়ে দিয়েছি, আমি ডিসি কে দেখিয়ে দিয়েছি, তাদেরকে বুঝিয়ে দিয়েছি। আমার কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। পঞ্চায়েতের আমি চাই যে গাইডলাইন যেটা পঞ্চায়েতে দেওয়া হচ্ছে, এটা কন্টিনিউশন থাকা লাগে। যদি নদী থাকে, ন্যাচারাল ব্যারিয়ার থাকে, তাহলে ন্যাচারাল ব্যারিয়ার হয়ে একটা কি ধরনের পঞ্চায়েত হয় তাও গাইডলাইনে দেওয়া হয়েছে। সোনবিলের পূব পারে কয়েকটা 5-6টা রেভিনিউ ভিলেজ, সেখান থেকে এনে প্রায় 53 কিলোমিটার দূর এসে আরো একটা জিপিতে পশ্চিম পারে এনে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। আমি সেটা জেলাধিপতিকে দেখিয়ে দিয়েছি। এখন আমি সেটা অবজেকশন করার পর সেটা কাটা হয়েছে,
কিন্তু সাথে আনা হয়ে গেছে মনুষাঙ্গনজীবী। মনুষাঙ্গনজীবীর সাথে ছড়ারপাড় বলে একটা অঞ্চল সনবিলের পূব পারে, সেই অঞ্চলকে গামারিয়া বলে অন্তর্ভুক্ত। গামারিয়া কোথায়, ছড়ারপাড় কোথায়, আর মনুষাঙ্গন কোথায়, কোন নাম নেই, এইভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলা পরিষদের আমাদের পাতারকান্দির অঞ্চলে আসিমগঞ্জ জেলা পরিষদ ছিল, বারৈগ্রাম জেলা পরিষদ ছিল। এখন দেখা গেল যে 2টা জেলা পরিষদের যে গাঁও পঞ্চায়েত গুলো আছে, সেই গাঁও পঞ্চায়েত গুলো তো নাম চেঞ্জ করে মানে সেটা বিভিন্ন ভাবে বিভক্ত করে রাখা হয়েছে, আর সেই নামগুলো আবার চেঞ্জ করে অন্য জায়গায় দেওয়া হয়েছে। এতে বিজেপির কি লাভ আমি জানি না। যেখানে মুসলিম যদি রেভিনিউ ভিলেজ একটাতে আরো একটাতে যায়, পপুলেশন যদি সমানভাবে যায়, বিচ্ছিন্ন ভাবে মানুষদেরকে যদি এইভাবে বিশৃঙ্খলার মধ্যে রাখা হয়, বিজেপির লাভ কি হবে সেটা আমি জানি না। কাছাড়ে বলপূর্বক লাভ জেহাদের ঘটনা। আসাম মিজোরাম সীমান্তের কাছাড় জেলায় লাইলাপুরের 2 ছাত্রীকে একটি গাড়িতে করে অপহরণ করে শ্লীলতাহানির ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ধলাই সমষ্টির লাইলাপুরের 2 যুবক ভিন্নধর্মী 2 যুবতীকে বিলাসী গাড়িতে উঠিয়ে ভাইরেংটি নিয়ে গিয়ে শ্লীলতাহানি করার অভিযোগ তুলেছেন। ঘটনাটি নিয়ে লাইলাপুর থানায় একটি মামলা দায়ের করেন দীনেশ রায়। এফআইআরে উল্লেখ করেন যে গত 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন স্কুলে যাওয়ার সময় তার ভাগ্নিকে বলপূর্বক গাড়িতে তুলে সেই সময় রুয়েল আমিন লস্কর নামের অপর এক যুবক সাথে ছিল বলে উল্লেখ করেন। হাওয়াইথাং বাজার হয়ে অপহরণকারীরা ভাইরেংটি নিয়ে যায় এবং একটি বন্ধ করে তাদের সাথে খারাপ ব্যবহার করে বলে উল্লেখ করেন। প্রায় 2-3 ঘন্টা পর চণ্ডীগড় তিমাতায় তাদের ছেড়ে পালিয়ে যায়। দীনেশ রায় এফআইআরে উল্লেখ করেন যে অপহরণকারী আজাদ পূর্বেও এমন কাণ্ড সংঘটিত করেছিলেন। এদিকে হিন্দুত্ববাদী সংগঠনের নেতা অমলেন্দু দাস অপহরণকারী 2 যুবককে গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান। 17 তারিখ ধলাই সমষ্টির আওতাধীন লালাপুর বাজার সংলগ্ন এলাকা থেকে 2 স্কুল ছাত্রী, নাবালিকা স্কুল ছাত্রী, যখন ওরা ওদের স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, আর তখন S11Z 6366 কিয়া গাড়ি যে ব্ল্যাক কালারের ছিল, সেই গাড়ির মালিক রুয়েল আমিন লস্কর, যার বাবার নাম হচ্ছে আমিনুল হক লস্কর, সে এবং তার সঙ্গী আজাদ হোসেন বড়বুইয়া, ওই 2 কুলাঙ্গার এই 2 নাবালিকাকে জোর করে অপহরণ করে নিয়ে যায় বাইরেন্টির একটা লজে, এবং সেখানে গিয়ে ওই 2 অপরাধী নেশাগ্রস্ত হয়, মদ্যপান করে, এবং মেয়েদের সাথে কি ঘটনা ঘটেছে সেটা মেডিকেল রিপোর্ট বলবে। এই ধরনের ঘটনা শুধু আজকের নয়, এই ধরনের ঘটনা বারংবার সমাজে চলছে, এবং সপ্তাহের মধ্যে কমসে কম 10 থেকে 15টা মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটে। কেন? আমি মুসলমান সম্প্রদায়কে প্রত্যেককে বলতে চাই যে আপনারা এই 2 ছেলেকে ধরে পুলিশকে সমঝে দেন। আমরা জানি প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে 10% লোক এ ধরনের থাকে, কিন্তু 90% লোক কেন ওদেরকে সহায়তা করে? তাই প্রত্যেক সমাজকে এগিয়ে আসা এবং এই 2 দুষ্কৃতির বিরুদ্ধে উপযুক্ত শাস্তি যাতে হয় তার জন্য পুলিশকে সহায়তা করা। তৎসঙ্গে আমি আজকে এসপি মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, ওসি মহোদয়ের সাথে কথা হয়েছে, এবং লাইলাপুরের যিনি ইনচার্জ লেডিস যিনি ইনচার্জ রয়েছেন ওনার সাথে আমার কথা হয়েছে। আমি বলেছি আমাদের সংগঠনের তরফ থেকে আমরা আবেদন করেছি যাতে অতি সত্বর ওই 2 দুষ্কৃতীকে অতি সত্বর যাতে গ্রেফতার করা হয়। সমাজে যদি এ ধরনের মা বোন চলাফেরা করতে পারবে না, এ ধরনের পরিবেশ তৈরি হয়ে গেছে কেন? তাই এই ধরনের যারা জঘন্য অপরাধে লিপ্ত আছে তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া উচিত। আমি শুনতে পেরেছি এই যে কিয়া গাড়ির মালিক যে সে আগেও গ্রেফতার হয়েছিল কিছু অবৈধ ব্যবসার খাতিরে, আজকে অপরাধীরা খুলেআম ঘুরে বেড়াচ্ছে কেন? আমি মনে করি ওদেরকে এমনিতে শাস্তি না দেওয়া, ওদেরকে ডাইরেক্টলি এনকাউন্টার করে দেওয়া, সমাজ থেকে এই ধরনের ক্রীড়া শেষ করে দেওয়া, এটাই আমাদের সংগঠনের তরফ থেকে বিনম্র অনুরোধ প্রশাসনের কাছে। এটাই আমরা চাই, এবং এই যে ঘটনা ঘটেছে সেটা যাতে সিএম স্যার হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে সেটা পৌঁছায়, এবং আগামী দিনে যাতে আরো কড়া পদক্ষেপ নেন প্রশাসন, সেদিকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। ইস্টার্ন অটোমোবাইলস আপনাদের জন্য নিয়ে এসেছে সুসংবাদ। আসিমগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে মেগা লোন মেলা। এই লোন মেলায় বাজাজ কোম্পানির যে কোনো 2 চাকার বাহন আপনি ক্রয় করতে পারবেন অতি স্বল্প ডাউন পেমেন্টে। এছাড়াও আপনার জন্য থাকছে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের
নিশ্চিত উপহার। আগামী 12ই সেপ্টেম্বর থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেগা লোন মেলা। এই লোন মেলায় মাত্র 2,999 টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার স্বপ্নের পালসার সহ বাজাজ কোম্পানির বিভিন্ন 2 চাকার বাহন। মেগা লোন মেলার স্থান আসিমগঞ্জ বাজার, তাই আজই যোগাযোগ করুন ইস্টার্ন অটোমোবাইলসের করিমগঞ্জ, নিলাম বাজার, কটামনি ও রামকৃষ্ণনগর শাখায়। যোগাযোগ নম্বর 9435076632, 8876091091, 8876891904। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নিলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত পুনর্নির্ধারণ নিয়ে সরব জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে সমষ্টি পুনর্নির্ধারণের বিরোধিতা করে তিনি বলেন, বিজেপির মণ্ডল, জেলা ও বুথ পর্যায়ের কার্যকর্তারা এই খসড়া নির্মাণে পুরো ইন্ধন জুগিয়েছেন। পঞ্চায়েত অ্যাক্ট 1994কে পুরোপুরি অবজ্ঞা করে এই খসড়া তৈরি করা হয়েছে বলে অভিযোগ জেলা কংগ্রেস সভাপতির। কংগ্রেস নেতা রজত চক্রবর্তী বলেন, বৃহস্পতিবার লোক দেখানো সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছে। এতে খসড়া নির্মাণ নিয়ে কংগ্রেস তার বক্তব্য তুলে ধরেছে। তিনি আরও বলেন, 16টি জেলা পরিষদ, 96টি গ্রাম পঞ্চায়েত ও 960টি ওয়ার্ড সদস্য এলাকায় বসবাসকারী জনগণ এই খসড়ার বিরোধিতা করেছেন। বিগত সমষ্টি পুনর্নির্ধারণে উত্তর করিমগঞ্জে ভোটদান করা 20টি বুথের লোককে দক্ষিণ করিমগঞ্জের সাথে জুড়ে দেওয়ার তদবির চালানো হচ্ছে। এ নিয়ে লিখিত আপত্তিও জানান জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। এছাড়াও এদিন আসাম সরকার কর্তৃক স্মার্ট মিটার সংস্থাপনের বিরোধিতাও সরব হন জেলা কংগ্রেস সভাপতি। প্রশাসনের পক্ষ থেকে টাস্ক ফোর্স গঠন করে বিভিন্ন সমষ্টিতে টাস্ক ফোর্সের মাধ্যমে সমষ্টি পুনর্নির্ধারণের কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু আমরা মনে করি যে এটা ভারতীয় জনতা পার্টির দলীয় সমর্থক যারা আছেন, তাদের মণ্ডল, তাদের ব্লক এবং তাদের বুথ পর্যায়ে যারা কার্যকর্তারা আছেন, তারা বানিয়েছেন এই ডিলিমিটেশনের খসড়া এবং এটাই প্রকাশিত হয়েছে গত 17 সেপ্টেম্বর তারিখে। এবং এই খসড়া তালিকা যেটা প্রকাশিত হয়েছে, স্বাধীন ভারতবর্ষে এ ধরনের তুগলুকি খসড়া তালিকা আর কোনোদিন প্রস্তুত করা হয়নি। যে বরাক উপত্যকা থেকে 5000 মানুষকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল শঙ্করদেব কলাক্ষেত্রে এবং সেখানে হিয়ারিং গ্রহণ করেছিলেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফ ইলেকশন কমিশনার ওয়াজ দেয়ার, উনি নিজে ছিলেন এবং আমরা সেখানে আপত্তি জানিয়েছিলাম বিভিন্নভাবে। ক্লেইমস এন্ড অবজেকশন সেখানে জানানো হয়েছিল এবং স্বীকারও করেছিলেন সেই সময় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যারা রিপ্রেজেন্টেটিভ ছিলেন তারা, বলে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বক্তব্যের কিছু যৌক্তিকতা আছে, আমরা সেটা বিবেচনা করে আমরা ফাইনাল লিস্ট প্রকাশ করব। কিন্তু যখন সেটা প্রকাশিত হলো ফাইনাল লিস্ট, আমরা দেখতে পেলাম যে দাড়ি কমা পর্যন্ত সেখান থেকে সরানো হয়নি। 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত তারা হিয়ারিং নেবেন এবং সেই হিয়ারিং এর পর 25 তারিখ বা 26 তারিখ তারা সেগুলো ঠিকঠাক করে 27 তারিখ ফাইনাল ড্রাফট তারা পাবলিশ করবেন। তো উই আর এক্সপেক্টিং, জেলা উপায়ুক্ত যদিও আমাকে বলেছেন যে আমি একটা উদাহরণ দিয়েছি যে জেলা বিজেপি সভাপতি এবং জেলা এজিপির সভাপতি দুজন উভয়ে মিলে জেলা উপায়ুক্তকে গত পার্লামেন্ট ইলেকশনে 27টা সেন্টার উত্তর করিমগঞ্জে যারা ভোট দান করেছেন, জেলা উপায়ুক্তকে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে এবং রিটার্ন দেওয়া হয়েছে 2 জেলা সভাপতির পক্ষ থেকে, এটা বদলে যাতে সাউথ করিমগঞ্জের সাথে যুক্ত করা হয়। আমি এটা রিটার্ন অবজেকশন দিয়েছি এবং বলেছি আমার রিটার্নে
যে অ্যালং উইথ ম্যাপ দিয়ে বলেছি যে জিওগ্রাফিক্যাল স্ট্রেচার, ফিজিবিলিটি, কন্টিনিউটি সমস্ত কিছু মেনটেন যদি করতে হয় তাহলে এগুলো সরানো যাবে। জনগণ বুঝে গেছে। তো আজকে এই সরকার হচ্ছে জাস্ট সিন্ডিকেটের সরকার। নির্বাচন শেষ হয়েছে, এখন স্মার্ট মিটার আপনারা দেখুন। আজকে গুয়াহাটিতে আমার আসাম রাজ্যিক আমার সভাপতি ভূপেন কুমার বড়া, আমার দেবব্রত শইকিয়া সিএলপি লিডার এবং সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিদের যৌথ উদ্যোগে বিরোধী ঐক্যমঞ্চ আজকে স্মার্ট মিটারের বিরুদ্ধে গভর্নরকে আজকে স্মারকপত্র দিচ্ছে। শেষ পর্যায়ে আন্দোলন করে 2026-এ এই দলকে যদি ক্ষমতা থেকে যদি ক্ষমতাচ্যুত করা না হয় তাহলে আগামী দিনে আসামের মানুষ বসবাস করতে পারবে না। আজকে আলুর মূল্য, যে আলু ছিল কিছুদিন আগে 25 টাকা, সেই আলুর মূল্য আজকে 45 টাকা। আজকে পেঁয়াজের মূল্য, কিছুদিন আগে যে পেঁয়াজের মূল্য ছিল 30 টাকা 35 টাকা, সেই পেঁয়াজের মূল্য আজকে 70 টাকা। আজকে প্রতি কুইন্টাল চাউলে প্রায় 200 টাকা করে কিছুদিন আগে বাড়ানো হয়েছে। আজকে তেলের মূল্য প্রতি লিটার তেলে না হলে 100 টাকা 50 টাকা বৃদ্ধি করা হয়েছে। তো আজকে এই যে মানে জনগণের পকেট থেকে ডাকাত রাত্রিবেলা ডাকাতি করে আমরা জানি, কিন্তু এই একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠিত সরকার দিবালুকে প্রকাশ্য ডাকাতি করছে সমস্ত জনগণের কাছ থেকে। বরাক ব্রাহ্মণ পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ত্রিদিবসীয় প্রশিক্ষণের বিশেষ কর্মশালার আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ। শুক্রবার সকাল 10:30টায় বরাক ব্রাহ্মণ পরিষদের বিশেষ ব্যবস্থাপনায় আসন্ন দুর্গোৎসব উপলক্ষে 20, 21 ও 22 সেপ্টেম্বর পর্যন্ত 3 দিন ব্যাপী এই অঞ্চলের পুরোহিতদের বিশেষ প্রশিক্ষণের কর্মশালার আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ হয়। এদিনের সভায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার অধ্যক্ষ স্বামী গুণসিন্ধু মহারাজ, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ডক্টর সুখময় ভট্টাচার্য, লক্ষ্মীকান্ত ভট্টাচার্য প্রমুখরা। এদিন প্রথমে পরিষদের প্রার্থনা মন্ত্র পাঠ করে শুভারম্ভ করা হয় এবং মা দুর্গার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ সহ দীপমন্ত্রের মাধ্যমে পঞ্চপ্রদীপ প্রজ্বলন করে ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার অধ্যক্ষ স্বামী গুণসিন্ধু মহারাজ সহ অন্যান্যরা। বক্তব্যে সবাই এবার দুর্গাপুজোর তিথি স্বল্পতার পরিপ্রেক্ষিতে সপ্তমী, অষ্টমী ও নবমী পুজো কিভাবে সম্পন্ন হবে এসব বিষয় নিয়ে কর্মশালায় আলোচনা করেন। এদিন আগমনী সঙ্গীত পরিবেশন করেন শরদিন্দু ভট্টাচার্য এবং উপস্থিত ছিলেন পুলক ভট্টাচার্য, পরিষদের সহসভাপতি স্বপন চক্রবর্তী ও অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন গৌতম চক্রবর্তী। ব্রাহ্মণ পরিষদ যে উদ্যোগ দিয়ে একটা
পরিচালনা সমিতি রয়েছেন সকল সদস্যকে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি মনে করি এই সমাজের যারা মানুষ যারা আমরা লক্ষ্য করেছেন দুজন পণ্ডিত, একজন হচ্ছেন লক্ষ্মীকান্ত ভট্টাচার্য মহাশয়, আরেকজন হচ্ছে সুকুমার ভট্টাচার্য মহাশয়। সঙ্গে রয়েছে দুজন পণ্ডিত মহাশয়, এখানে সংস্থার সভাপতি এবং আরো যারা কর্মবৃন্দগণ এখানে রয়েছেন। আমাদের স্বপন দাস সহ আমাদের অশোক বিজয় ভট্টাচার্য, প্রত্যেকে আমার প্রণাম। আমি বেশি কথা বলার আমি সাহস করি না, কারণ আপনারা সবাই পণ্ডিত অর্জন করে এখানে এসছেন। প্রত্যেকেই আমার শ্রী চরণে আপনাদের প্রণাম। আর আপনাদের যে প্রত্যেক দুর্গাপুজোর পাঠ মুহূর্তে আপনাদের যে প্রশিক্ষণ দিয়ে থাকেন তা আমাদের খুবই ভালো লাগে। কিছুক্ষণ আগে বলেছেন আমার দাদা যে এই ধরনের প্রশিক্ষণটা দিলে পরে শুদ্ধ কথা, শুদ্ধ মন্ত্রের মাধ্যমে পুজো অর্চনা হয়। আর বিশেষ করে আমাদের বাঙালিদের মা দুর্গা পুজো হচ্ছে সবচেয়ে বড় উৎসব। আর সেখানে সমগ্র পৃথিবীতে মানুষের আশীর্বাদের জন্য এই পূজা অর্চনা হয়ে থাকে। এটা আমাদের জন্য শুদ্ধ মন্ত্রের মাধ্যমে সেটা পুজো হয়, এটা আমাদের জন্য অনেক বড় কথা, সমাজের কল্যাণের জন্য। আমার সম্মুখে যারা প্রশিক্ষণ কেন্দ্রে আসছেন তাদের সবাইকে আমার প্রণাম নিবেদন করছি। এইবার দুর্গাপূজার তিথি খুব শর্ট। আমার মনে হয় আমাদের আজকে প্রশিক্ষণটা অনেক লং হয়ে যাচ্ছে, কারণ আমরা 10:30টায় টাইম দিয়েছি, এখন প্রায় 1টা বাজছে। আমাদের পুরো প্রশিক্ষণ কেন্দ্রের কোনো অনুষ্ঠান প্রশিক্ষণের যে ব্যাপার নিয়ে আলোচনা সেটা এখনই শুরু হবে। তাই এখানে বিস্তারিতভাবে বক্তৃতা দিয়ে সময় নষ্ট করছি না, কারণ আমি যেহেতু সংগঠনের একজন, এইরকম সারাদিন যদি অনুষ্ঠান করতে হয় তাহলে দুপুরে আহারের ব্যবস্থা করে দিতে হবে। যেহেতু গোপালকায় এই ব্যবস্থা করা যায় না, এবং যদি সম্পাদক মহাশয় আমাকে আগে বলতেন তাহলে অন্যভাবে এই ব্যবস্থাটা নেওয়া হতো। আর আগামীতে যাতে এইরকম সারাদিনের প্রোগ্রাম থাকলে সবাই দুপুরবেলা যাতে আহারের ব্যবস্থা করায় সেই ব্যবস্থা নেওয়ার উপর আমি অঙ্গীকার করত। এবং আজকে প্রচন্ড গরম, তার মধ্যেও যেভাবে অনেক। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।